হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো অলরেডি তোমাদের 5টা স্কুল করিয়ে দিয়েছি। আজকে 6 নম্বর স্কুল। 3 দাগের 1 কি বলছে দেখো, স্থিতিশীল উন্নয়ন কি? দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম করো। উত্তর দেখো, স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখে। দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম হলো সৌরশক্তি, বায়ুশক্তি। 3-2 দেখো, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। কি বলছে, চার্লসের সূত্রানুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভিটি এবং 0°C আয়তন V0 হলে T°C উষ্ণতায় আয়তন হয় ভিটি সমান V0 1 + T/273। যদি T সমান -273°C হয় তাহলে V -273 কত বেরোবে? 0 বেরোবে। অর্থাৎ চার্লসের সূত্রে দেখা যায় যে -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। এই নির্দিষ্ট উষ্ণতাকেই পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য তাপমাত্রা বলা হয়। আচ্ছা, অথবাটা দেখো, 27°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সেমি কিউব। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? তাহলে T1 দেওয়া আছে কত? 27°C, সেইটা হয়ে যাবে 300 কেলভিন। প্রারম্ভিক আয়তন V1 দেওয়া আছে 500 সেমি কিউব। চূড়ান্ত আয়তন বলেছে দ্বিগুণ হবে, তাহলে 2 × 500 = 1000 সেমি কিউব। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 সমান V2/T2। মান বসিয়ে দেখো বার করে ফেলেছি। T2 সমান 600 কেলভিন। এবার কেলভিন থেকে সেলসিয়াসে নিয়ে যেতে হলে আবার -273 করে দিতে হবে, তাহলে 327°C। ঠিক আছে, দেখে নিয়েছো। তারপরে দেখো 3 দেখো, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? সূর্যের আলো ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। বায়ুমণ্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা, গ্যাসের অণু সূর্যালোকের বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর বিক্ষেপণ কম হয়, কিন্তু নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয়। এই আলোর বেশি বিক্ষেপণ হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর জন্য বেশি সংবেদনশীল বলে আমরা আকাশকে নীল দেখি। 3-4 দেখো, একটি বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট। বাতিটির রোধ এবং প্রবাহমাত্রা নির্ণয় করো। তাহলে কী কী দেওয়া আছে? ভোল্টেজ V সমান 220 ভোল্ট, ক্ষমতা P সমান 100 ওয়াট। তাহলে আমরা কি জানি? P সমান V²/R। সেখান থেকে R সমান V²/P। তাহলে R সমান মান বসে কত আসছে? 48,400/100 ওহম। কাটাকাটি করে কত হবে ওটা? 484 ওহম। আবার দেখো কি আরেকটা সূত্র আছে, P সমান VI। সেখান থেকে I সমান কি হবে? P/V। তাহলে 100/220, সেখান থেকে হবে 10/22 এবং যা হবে 0.45 অ্যাম্পিয়ার। বা তোমরা 5/11 অ্যাম্পিয়ার রেখে দিতে পারো, দশমিকে করলে 0.45 অ্যাম্পিয়ার। ধরে নেবে ভালো করে। অথবাটা দেখো, 4 ওহমের দুটি রোধ সমান্তরাল সময়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? দেখো, দুটি 4 ওহম রোধ সমান্তরাল সময়ে যুক্ত থাকলে তুল্য রোধ RP যদি ধরে নিই, তাহলে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। সেক্ষেত্রে মান বসিয়ে দিয়ে দেখো কত বেরিয়েছে? 2 ওহম। তাহলে এক্ষেত্রে তুল্য রোধটা হবে 2 ওহম। 3-5 দেখো, লুইস ডট অঙ্কন করো H2O আর NH3। তাহলে H2 লুইস ডট দেখে নাও। হ্যাঁ, অক্সিজেনের বাইরে 6টা ইলেকট্রন থাকে বহিঃস্থ কক্ষে, তাই জন্য দুটি প্রয়োজন। আর হাইড্রোজেন একটি করে শেয়ার করে এক বন্ধন গঠন করে। NH3-র ক্ষেত্রেও সেই রকম এক বন্ধন গঠিত হয় আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। দেখে নাও ভালো করে। আচ্ছা, অথবা দেখো, হাইড্রোজেনযুক্ত সমযোজীয় আয়নীয় যৌগের দুটি করে উদাহরণ দাও। কি বলছে? সমযোজী যৌগ হচ্ছে CH4, মিথেন, HCl, যার নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। আর আয়নীয় যৌগ কি হবে? NaH, সোডিয়াম হাইড্রেট, CaH2, ক্যালসিয়াম হাইড্রেট। ঠিক আছে, ঠিক করে তুলে নাও। 3-6 দেখো,
আয়ন যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? দেখো, আয়ন যৌগগুলি কেলাস জালক গঠন করে, যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি খুব শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। এই শক্তিশালী বন্ধন ভাঙতে প্রচুর পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হয়, যে কারণে আয়ন যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়, খুব উচ্চ হয়। ঠিক আছে, এটা তুলে নাও ভালো করে। তাহলে 7 দেখো, দুটি মৌল এ ও বি এর পরমাণু ক্রমাঙ্ক 12 ও 27। এ ও বি কি ধরনের যৌগ উৎপন্ন করবে, এদের সংকেত কি? দেখো, এখানে পরমাণু ক্রমাঙ্ক 12 ও 17 কে কে রয়েছে? পরমাণু ক্রমাঙ্ক 12 কার বলতো? ম্যাগনেসিয়াম। এটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আর এটি ইলেকট্রন বর্জন করে Mg2+ আয়ন গঠন করে। আর যেটা বি রয়েছে পরমাণু ক্রমাঙ্ক 17, সেটা হচ্ছে ক্লোরিন, এটি হ্যালোজেন। এটি একটি ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়ন গঠন করে। এ ও বি মৌল ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়ন যৌগ উৎপন্ন করবে। যৌগটির সংকেত হবে Ab2। দেখো, ক্যাটায়ন বা ধাতু হচ্ছে সবসময় আগে থাকে, তাহলে এখানে এ ক্যাটায়ন হয়, তাকে আগে লিখবো এ, আর এখানে বিটাকে পরে লিখবো B2 বা MgCl2। ঠিক করে তুলে নেবে তাহলে। আচ্ছা, অথবা দেখো, HNO3 এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি? উত্তর দেখো, HNO3 এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি হলো প্লাটিনাম বা রোডিয়াম তারজালি। আর কি বলছে পাঠ প্রশ্ন কি বলছে? NH3 ও HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? NH3 অ্যামোনিয়া ও HCl এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা একটা কি কঠিন পদার্থ, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, যার সংকেত হচ্ছে কি NH4Cl। আচ্ছা, তারপরে দেখো 3-8, লোহায় মরিচা নিবারণের দুটি উপায় লেখো। দুটি উপায় দেখো, রং প্রলেপ। লোহার বস্তুর উপর রং, গ্রিজ বা তেলের প্রলেপ দিলে লোহা ও বাতাসের আর্দ্রতার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়, ফলে মরিচা পড়ে না। আরেকটা কি বলছে? গ্যালভানাইজেশন। লোহার ওপর দস্তার বা যার নাম হচ্ছে জিঙ্কের একটি পাতলা প্রলেপ দেওয়া হলে দস্তা লোহার চেয়ে বেশি সক্রিয় হয়, এটি নিজে জারিত হয় এবং লোহাকে রক্ষা করে। বা বইতে আরও তোমাদের নিকেলের প্রলেপ আছে, অন্যান্য প্রলেপ তোমরা লিখতে পারো। 3-9 দেখো, এলপিজি এর পুরো নাম কি? এর মূল উপাদান কি? ব্যবহার লেখো। তাহলে এলপিজি এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তোমরা ইংলিশ টার্মটা মুখস্থ করে নেবে বানানগুলো। মূল উপাদান দেখো, এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। ব্যবহার দেখো, রান্নার কাজে ব্যবহৃত হয়, রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। অথবা দেখো, অথবাটা কি বলছে? অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলে? সমীকরণ সহ লেখো। দেখো, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় ইথাইল অ্যাসিটেট নামক একটি এস্টার এবং জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে এস্টারিফিকেশন বিক্রিয়া বলে। সমীকরণটা দেখে নাও, CH3COOH প্লাস C2H5OH থেকে যদি H2 এর উপর দেওয়া হয় CH3COOC2H5 প্লাস H2। তোমরা ঠিক করে তুলে নাও, এস্টারিফিকেশন বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। 4-1 দেখো, কি বলছে? বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কীরূপ হয় দেখাও। দেখো, বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? ভি সমানুপাতিক 1/p। চার্লসের সূত্র থেকে ভি সমানুপাতিক টি, এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে ভি সমানুপাতিক এন। তোমরা সূত্রটা লিখে দিতে পারো, এগুলো তার গাণিতিক রূপ। এবার তিনটেকে যদি আমরা একত্রিত করি, যৌগিক ভেদ কী করে কী পাবো? ভি সমানুপাতিক NT/P, বা কী পাবো? পিভি সমান একটা সমানুপাতিক চিহ্ন উঠলে একটা ধ্রুবক আসে, সেখান থেকে পিভি সমান NRT। আর হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক, এটি আদর্শ গ্যাসের সমীকরণ। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী। তোমরা এঁকে নেবে যে ভি সমানুপাতিক টি যেটা রয়েছে সেটা হচ্ছে কি মূল বিন্দুগামী একটি সরলরেখা। আচ্ছা, 4-2 দেখো, 122.5 গ্রাম KClO3কে উত্তপ্ত করলে কত গ্রাম O2 পাওয়া যাবে? H2তে উৎপন্ন O2 এর আয়তন কত হবে? তাহলে বিক্রিয়াটা জানতে হবে। বিক্রিয়াটা দেখো, 2KClO3 থেকে 2KCl+3O2
সমীকরণ অনুযায়ী এখানে 2KClO3 যে আণবিক ভর সেটা কত হবে 245 গ্রাম, এবং অক্সিজেন পাওয়া যাবে কত 3 × 32 = 96 গ্রাম। তাহলে ঐকিক নিয়ম করে তোমরা যেটা বলেছে 122.5 থেকে কত হবে, কত গ্রাম O2 উৎপন্ন হবে, ঐকিক নিয়ম করবে, সেখান থেকে উত্তর আসছে কত 48 গ্রাম। এবার আমরা কি জানি যে 32 গ্রামের আয়তন কত 22.4 লিটার, তাহলে একের কত পারবে, আর 48 গ্রামের আয়তন কত হবে 33.6 লিটার, কাটাকাটি করে 33.6 লিটার। তোমরা ঐকিক নিয়মটা নিজেরা করে নেবে। অথবা দেখো H2SO4 ও Zn এর বিক্রিয়ায় 10 গ্রাম H2 তৈরিতে 80 গ্রাম বিশুদ্ধতায় কত গ্রাম Zn প্রয়োজন। তাহলে বিক্রিয়াটা দেখো, Zn প্লাস H2SO4 থেকে ZnSO4 প্লাস H2 প্রদত্ত কী কী দেওয়া আছে, Zn এর আণবিক ভর দেওয়া আছে। আচ্ছা, H2 এর ভর কত আমরা জানি 2 গ্রাম পার মোল। এবার এখানে সমীকরণ অনুযায়ী 2 গ্রাম H2 গ্যাস তৈরিতে 64.5 গ্রাম Zn প্রয়োজন। ঐকিক নিয়ম করে 10 গ্রাম H2 গ্যাস তৈরি করতে প্রয়োজনীয় Zn কত হবে 322.5 গ্রাম। আরেকটা কী দেওয়া আছে যে জিঙ্কের বিশুদ্ধতা 80%, অর্থাৎ 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে 100 গ্রাম অপদ্রব মিশ্রিত নমুনায়। প্রয়োজনীয় প্রকৃত ভর সমান 322.5 গ্রাম বাই 80 × 100। সেখান থেকে কত উত্তর আসছে 403.125 গ্রাম। ঠিক আছে, তুলে নেবে এটা, আর তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পিডিএফটা, দেখে তুলে নেবে। 4.3 দেখো, লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক 10 × 10⁻5 পার ডিগ্রি সি বলতে কী বোঝো। উত্তর দেখো, লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক 10 × 10⁻5 পার ডিগ্রি সি বলতে বোঝায় প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের লোহার দণ্ডের দৈর্ঘ্য 10⁻5 গুণ বৃদ্ধি পায়। তাপীয় রোধ কি, যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তাপ পরিবহনে বাধা দেয় তাকে ওই পরিবাহীর তাপীয় রোধ বলে। রাশিমালাটা দেখো, যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য θ1 - θ2 হয়, পরিবাহীর দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদ A এবং তাপ পরিবাহিতা গুণাঙ্ক K হয়, তবে তাপ প্রবাহের হার Q/T হলে তাপীয় রোধ RTH এর রাশিমালা RTH সমান L/KA। ঠিক করে তুলে নেবে এটা। অথবাটা দেখো, তরল ও গ্যাসের প্রসারণের পার্থক্য ও গ্যাসের আয়তন প্রসারণাঙ্কের মান কত। তাহলে দুটি পার্থক্য দেখো, তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই, তাই এর প্রকৃত ও আপাত প্রসারণ হয়। গ্যাসের নির্দিষ্ট আয়তন বা আকার কোনোটাই নেই, তাই এর কেবল প্রকৃত প্রসারণ হয়। তরলের প্রসারণ গ্যাসের তুলনায় অনেক কম। আচ্ছা, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই, তাহলে 1/273 বা 0.00366 পার ডিগ্রি সি, এটা হচ্ছে কি নির্দিষ্ট চাপে। 4 দেখো, এটা আর বলছি না, যে ডেল্টা সমান I1 + I2 - A প্রমাণ করতে হবে। এটা তোমাদের অলরেডি হয়ে আছে, বা আবার যদি যারা নতুন দেখছো এটা তুলে নিতে পারো। আচ্ছা, অথবা দেখো, মায়োপিয়া কি, এটি প্রতিকারের উপায়, মানুষের সুস্থ চোখের নিকট বিন্দুর মান লেখো। মায়োপিয়া কি দেখো, এটি এক ধরনের দৃষ্টি ত্রুটি যা হস্তদৃষ্টি নামেও পরিচিত। এই ত্রুটিতে আক্রান্ত ব্যক্তি কাছের জিনিস স্পষ্ট দেখতে পেলেও দূরের জিনিস ঝাপসা দেখেন। প্রতিকারের উপায়, উপযুক্ত ক্ষমতা সম্পন্ন অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এটি প্রতিকার করা যায়। সুস্থ চোখের নিকট বিন্দুর মান হলো 25 সেমি। ঠিক আছে। আচ্ছা, তার 4.5 দেখো, বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়, আলোর বিচ্ছুরণ কী এবং এর প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। এর ফলে লাল আলো বায়ুমণ্ডলের অণুপরমাণু ধোঁয়া বা কুয়াশা দ্বারা সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়, তাই এটি অনেক দূর থেকেও স্পষ্ট দেখা যায় এবং বিপদ সংকেত হিসেবে কার্যকর। আলোর বিচ্ছুরণ কি, আলোর বিচ্ছুরণ হলো এমন একটি ঘটনা যেখানে সাদা আলো বা যে কোনো বহুবর্ণী আলো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় তার উপাদান বর্ণগুলিতে বিভক্ত হয়ে যায়। এটি ঘটে কারণ বিভিন্ন রঙের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক ভিন্ন হয়। প্রাকৃতিক দৃষ্টান্ত হচ্ছে কি রামধনুর সৃষ্টি। ঠিক আছে। তারপরে দেখো 4.6, ডায়নামো ও মোটরের মধ্যে দুটি পার্থক্য লেখো।
তাহলে দুটি পার্থক্য দেখো। শক্তির রূপান্তর, ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, আর মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। কার্যনীতি দেখো, ডায়নামো তড়িৎচুম্বকীয় আবেশ নীতিতে কাজ করে, যেখানে মোটর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী কাজ করে। গৃহস্থালী বর্তনীতে তড়িৎ যন্ত্রগুলি সমান্তরাল সমবায় যুক্ত থাকে। কোন সমবায়? যেন সমান্তরাল সমবায় যুক্ত থাকে। 4-7 দেখো, দুটি ধাতব তারের দৈর্ঘ্যের ও ব্যাসার্ধের উভয়ের অনুপাত 2:1 এবং রোধাঙ্কের অনুপাত 2:3 হলে রোধের অনুপাত কত? দেখো, রোধ আর সমান কী হয়? রো ইন্টু L/A। যেখানে যদি বৃত্তাকার তার হয় তাহলে এটা কী হবে? πr²। এবার সব কিছু ধরে নিয়েছি, L1/L2, R1/R2 আর ρ1/ρ2 মান দেখো লেখা আছে। L1/L2 সমান 2/1, R1/R2 2/1, ρ1/ρ2 2/3। প্রথম তারের রোধ R1 সমান ρ1 ইন্টু L1/πr1² এবং দ্বিতীয় তারের রোধ কী হবে? R2 সমান ρ2 ইন্টু L2/πr2²। এবার ওদের অনুপাত R1/R2 সমান কী হবে? ওদের অনুপাত। সেখান থেকে মান বসিয়ে কত উত্তর আসছে দেখো, কাটাকাটি করে 1/3 বেরোবে। তোমরা ঠিক করে তুলে নাও, বুঝতে পেরে যাবে যে দুটি রোধের অনুপাত হচ্ছে 1:3। আচ্ছা, 4-8 দেখো, তেজস্ক্রিয়তা কাকে বলে? এর জন্য পরমাণুর কোন অংশ দায়ী? তেজস্ক্রিয়তা হচ্ছে কি, যে ধর্মের জন্য কোনো পরমাণু নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে এবং অন্য মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, তাকে তেজস্ক্রিয়তা বলে। এর জন্য দায়ী অংশ হচ্ছে কি, তেজস্ক্রিয়তার জন্য পরমাণুর নিউক্লিয়াস দায়ী। তুলনা দেখো, আলফা রশ্মির আয়নন ক্ষমতা বিটা রশ্মির চেয়ে প্রায় 100 গুণ বেশি এবং গামা রশ্মির চেয়ে প্রায় 10,000 গুণ বেশি। অর্থাৎ আয়নন ক্ষমতার ক্রম হলো আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। আচ্ছা, 4-9 দেখো, আধুনিক পর্যায় সূত্র বিবৃতি করো। ক্ষার ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? পর্যায় সারণীতে ধনাত্মক মৌল কোনটি? আধুনিক পর্যায় সূত্রটা কি বলছে? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ক্ষার ধাতুগুলি পর্যায় সারণী গ্রুপ 1-এ অবস্থান করে। সবচেয়ে ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। ঠিক আছে, ঠিক করে তুলে নাও। আচ্ছা, তা অথবাটা দেখো, আয়নাইজেশন শক্তি কি? কোনো শ্রেণীর ওপর থেকে নিচে গেলে আয়নন শক্তির কী পরিবর্তন হয়? দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। দেখো, আয়নাইজেশন শক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়। বা তোমাদের অভিনব টেক্সট বইতে যে রয়েছে সংখ্যাটা, ওটাও করতে পারো। কোনো শ্রেণীর ওপর থেকে নিচে গেলে আয়নন শক্তির হ্রাস পায়। দুটি সন্ধিগত মৌলের নাম হলো লোহা এবং তামা, এবং অন্যান্য রয়েছে, তোমরা দুটো লিখে দেবে। 4-10 দেখো, তড়িৎ লেপন কি? কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড, ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়? তড়িৎ লেপন কাকে বলে? দেখো, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর ওপর অন্য একটি ধাতুর পাতলা অবিচ্ছিন্ন প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে বিশুদ্ধ সোনার পাত্রীকে রাখবো, ক্যাথোড হিসেবে যে বস্তুতে সোনার প্রলেপ দেওয়া হবে সেই বস্তুকে রাখা হবে, আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হবে? পটাশিয়াম অরোসানেট দ্রবণ ব্যবহার করা হবে। 4-11 দেখো, পরীক্ষাগারে H2S প্রস্তুত করতে কি কি রাসায়নিক দ্রব্য লাগে? বিক্রিয়ার সমিত সমীকরণ উৎপন্ন গ্যাস H2S কীভাবে সংগ্রহ করা হয়? কি কি লাগে দেখো, ফেরাস সালফাইড, লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কী কী? পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে ফেরাস সালফাইড FeS এবং লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 প্রয়োজন। বিক্রিয়াটি দেখো, FeS প্লাস H2SO4 থেকে FeSO4 প্লাস H2S। সংগ্রহ পদ্ধতি কি বলছে? H2A গ্যাস বায়ুর চেয়ে ভারী হয়, এটিকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। আচ্ছা, 4-12 দেখো, সমবায়বতা কি? উদাহরণ দাও। ডেনেচার স্পিডের একটি ব্যবহার লেখো। যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গঠনগত সংকেত ভিন্ন হয়, তাদের ভৌত রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, তাদের পরস্পরের সমবায় বলা হয় এবং এই ঘটনাকে সমবায়বতা বলে। উদাহরণ দেখো, C2H6O আণবিক সংকেত দ্বারা ইথানল, যার সংকেত হচ্ছে কি CH3CH2OH, এবং ডাইমিথাইল ইথার CH3OCH3 উভয়কেই বোঝায়। ডেনেচার স্পিরিটের একটি সস্তা জ্বালানি বা বার্নিশের কাজে ব্যবহার করা হয়। অথবা দেখো, সরলতম অ্যালকাইন কি?
এর থেকে কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করা যায়। সরলতম অ্যালকাইন হচ্ছে ইথাইন। সরলতম অ্যালকাইন কি? ইথাইন, যার আণবিক সংকেত C2H2। ইথাইনকে নিকেল অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে প্রথমে ইথিন এবং পরে ইথেন উৎপন্ন হয়। এটি একটি সংযোজন বা হাইড্রোজেশন বিক্রিয়া। বিক্রিয়াগুলো দেখে নাও। C2H2 প্লাস H2 থেকে যদি নিকেল অনুঘটক এবং তাপ দেওয়া যায়, উৎপন্ন হবে কি? C2H4, ইথিন উৎপন্ন হবে। এবং পরের ধাপে ওই ইথিন আবার যদি H2 এবং নিকেল অনুঘটকের উপস্থিতি এবং তাপ দেওয়া যায়, তখন কি উৎপন্ন হবে? ইথেন উৎপন্ন হবে, যেটা কি না একটা অ্যালকেন। তো স্টুডেন্টস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, কমেন্টে জানিও কেমন লাগছে, ঠিক আছে।